সাকিব খানও তো প্রেমে পড়ে গেছে আমি তুফান করার পর। এত ডেডিকেশন, এত হার্ড ওয়ার্কিং একটা মেগা স্টার, তাকে দেখলে বোঝা যায় যে সে কিভাবে মেনটেন করে, কথা কম বলে, আওয়াজ কত নেগেটিভ নিউজ, কত কিছু সে চুপ, সে শুধু কাজ করে প্রমাণ দিতে চায়। সাকিব খান যে লেভেলের অভিনেতা, ওর যে লেভেলের ডেডিকেশন, আর যেরকম দেখতে সুন্দর এবং সারাদিন সিনেমা নিয়ে ভাবে, সে আরো 20 বছর ইন্ডাস্ট্রিতে এক নাম্বারই থাকবে, এটা আমার বিশ্বাস। তুফান যেরকম একটা ড্রিম প্রজেক্ট ছিল, লায়ন আমার এরকম একটা প্রজেক্ট। আমাদের প্রায় 65% শুটিং সাগরে, আমার কোরবানি সাকিব ভাইয়ের সাথে, আর রোজাইটা লায়ন আসছে। আমার প্রথম শর্ট ফিল্ম ছিল হিন্দি সিরিয়ালের বিপক্ষে, পাখি নিয়ে। তারপর আমি স্টোরি অফ রতন বানাই, 2-3টা কাজ দিয়ে একটা লেভেলে ফ্যান ফলোয়ার তৈরি হয়েছিল আমার। এই শর্ট ফিল্ম দেখে আমাকে আব্দুল আজিজ ভাই একদিন কল করলো যে তুমি শর্ট ফিল্ম খুব ভালো বানাও, সিনেমা বানাও নাকি? আমি সিনেমা বানাতে চাই, এই জন্য আমি নাটক কোনোদিন বানাইনি। আসলে প্রেম, আমি অতটা খোলাসা করে প্রশ্নটা করছি না, এই প্রসঙ্গ নিয়ে রায়হান রাফির কি বলার আছে? ব্যক্তিগত লাইফ, এটা নিয়ে এত নাড়াচাড়া কেন করতে হবে? আচ্ছা, নাড়াচাড়া আমি করছি না। বিয়ে কবে করছেন? কোথায় বিয়ে করবো? বিয়ের মানুষ যখন পাবো বিয়ে করে ফেলবো। মানুষ আপনি এখনো পাননি? এটা শো কিন্তু সবাই দেখছে। না, মানুষ পাইলে তো আসলে বিয়ে করে ফেলতাম। আমি কারো নাম নিচ্ছি না এই শোতে, তারপরে মানে আপনি আসলে বিয়ের মানুষ পাননি? না, আমি একটাই বিয়ে করবো জীবনে, আমি ডিভোর্স জীবনে আমি ডিভোর্স দিব না। দর্শক সবাইকে ওয়েলকাম করছি মোহাম্মদ এন্ড সান্স লাক্সারি ওয়াচেস প্রেজেন্স টিবিএস স্পটলাইটে। সঙ্গে আছি আমি মৌসুমী মৌ। দর্শক, আর আমার সঙ্গে যিনি রয়েছেন দর্শক, তার শিডিউল পাওয়া বড্ড মুশকিল এবং খুব কষ্ট করে অবশেষে তাকে পাওয়া গেল দর্শক, এবং তিনি ভীষণ ব্যস্ত। এতগুলো ব্লকবাস্টার হিট সিনেমা তিনি আমাদের উপহার দিয়েছেন, এবং আমি বরাবরই তাকে পরিচয় করানোর সময় বলি যে তিনি তার কাজ দিয়ে আমাদের মন জয় করেছেন, পরাণ কেড়ে নিয়েছেন, তীব্র মায়া সৃষ্টি করেছেন, টান সৃষ্টি করেছেন, এবং সেই সাথে দর্শক আজকে এখানে আসার জন্য তিনি সুড়ঙ্গ ব্যবহার করে এসেছেন। তার মানে অনেকগুলো নাম আমি বলে ফেলেছি, বুঝতেই পারছেন কার কথা বলছি। কখনো 7 নম্বর ফ্লোরে, কখনো সুড়ঙ্গে, কখনো আবার এই যে টিবিএস স্পটলাইটের সেটে তিনি অপেক্ষা করেন দর্শক। এবং যার কথা বলছি তিনি আর কেউ নন, তাকে বলাই যায় তুফান খ্যাত, এবং সেই সাথে বাংলার দামাল ডিরেক্টর। এই কথা তো আমি তার ব্যাপারে বরাবরই বলে থাকি, এবং এটা আমি কখনো চেঞ্জ করব না। যতদিন তার ইন্টারভিউ করবো বা তাকে পরিচয় করবো এমন ভাবে বলেই যাবো। আমার সঙ্গে রয়েছেন নির্মাতা রায়হান রাফি। কেমন আছেন? খুব ভালো। ভালো থাকারই কথা। এবং আমি ভাবছি যে মায়া দিয়ে শুরু করব নাকি লায়ন দিয়ে শুরু করব, যেহেতু একদম হট টপিক হচ্ছে এখন লায়ন, এবং এটা নিয়ে সবাই কথা বলছে। সেখানে একটা নিউজ হয়ে গেছে, সেখানে আমরা বাংলাদেশের একজন ভীষণ গুণী তারকার নামও দেখেছি, এবং সেটা নিয়ে শুনছিলাম যে একটা ভুল তথ্য দেওয়া হয়েছে, এবং আপনি একটু আগেই শো এর আগে বসে বসে ফোনে কথা বলছিলেন এবং নামগুলো অ্যানাউন্স করলেন। সো লায়ন দিয়ে শুরু করতে চাই। আমি শুনেছি যে 3টি ধাপে বোধহয় আসবে, বা 3টি সিজন হবে, আসলে এরকম কিছু একটা, কি বলতে চাইবেন? লায়ন, হ্যাঁ, লায়ন 3টা পার্টের ছবি। লায়ন আমার বড় একটা স্বপ্ন, তুফান যেরকম একটা ড্রিম প্রজেক্ট ছিল, লায়ন আমার এরকম একটা প্রজেক্ট। আর একটা ফ্র্যাঞ্চাইজি আমি বানাতে চাচ্ছি, এবং ওপার বাংলার সঙ্গে। হ্যাঁ, আমি ওপার বাংলা ব্যাপার, আমি একটা ইন্টারন্যাশনাল প্রজেক্ট টাইপের করতে চাচ্ছি। সেটা আসলে কারণ এখন সিনেমা আসলে শুধু বাংলাদেশ কেন্দ্রিক ভাবলে হবে না, এটা সারা পৃথিবীব্যাপী। আমাদের সিনেমা এখন আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, সারা পৃথিবীতে চলে। তো ইন্টারন্যাশনাল ভাবেই আমি ভাবার চেষ্টা করতেছি, এবং ইনফ্যাক্ট এই সিনেমাটার আমাদের প্রায় 65% শুটিং সাগরে। ও মাই গড। তো এবং জাহাজে, তো সবকিছু মিলে একটা অন্যরকম প্রজেক্ট হতে যাচ্ছে। এটার জন্য কি শরীফুল রাজকে নিয়ে এমন কিছু যে জিততে ওপার বাংলার? আমার প্ল্যান ছিল আমি বাংলাদেশ থেকে একজন নায়ক নিব, এবং ওখান থেকে একজন নায়ক নিব। শরীফুল রাজ আমার খুব পছন্দের অভিনেতা, এবং আমার সাথে ওর অনেকদিন ধরে প্ল্যানও হচ্ছিল আমরা কিছু একটা করবো, আমি বলেছিলাম। এখন পরাণ করলেন, দামাল করলেন, তারপর আমি প্ল্যান করছিলাম, ও চাচ্ছিল একটা কাজ করতে। তো আমার মনে হচ্ছিল যে বাংলাদেশ থেকে একজন নায়ক নিব, সেটা শরীফুল রাজ আমার জন্য বেটার, সবকিছু মিলে বেটার লাগবে। এবং ওইখান আমি ইন্ডিয়ার মার্কেটটার জন্য, ইন্ডিয়ার অনেক বড় সুপারস্টার জিত, এটা বলার নেই। এবং আমার অনেকদিনের ইচ্ছা ছিল তার সাথে আমার কাজ করার, এবং আমরা অনেকদিন প্ল্যান করছিলাম এরকম কিছু একটা বড় কিছু একটা করবো। আর যখন বড় বড় আর্টিস্ট একসাথে থাকে, জিনিসটা প্রোডাকশনটা ভ্যালুটা ক্রিয়েট হয় আর কি। ডেফিনেটলি। তো আর এখন আমরা নায়িকা ঘোষণা করিনি, সেটা আমার প্ল্যান। আমি শুনছি যে নায়িকা সম্ভবত বাংলাদেশের হচ্ছে। আমার প্ল্যান, আমি চেষ্টা করবো বাংলাদেশি, যেহেতু বাংলাদেশি ডিরেক্টর, আমি বাংলাদেশি সাবজেক্ট, আমি চাবো, আমার ইচ্ছা আমার বাংলাদেশ থেকে অভিনেতা অভিনেত্রী সব বেশি নেওয়ার জন্য আর কি। আমি এমনটা শুনেছি এই সিনেমাটা মুক্তি পাচ্ছে রোজার ঈদে। তুফান 2 অথবা শাকিব খানকে নিয়ে নতুন সিনেমা আসছে কোরবানির ঈদে, এটা কতটুকু সত্য? সত্য। আমার কোরবানি সাকিব ভাইয়ের সাথে এবং আলফা এসবিএফ এর সাথে, যাদের সাথে আমি সুরঙ্গ করেছি, তুফান করেছি, তাদের সাথে আমার কোরবানি ঈদ। তো রোজা ঈদটা
লায়ন আসছে। লায়ন আসছে। তাহলে লায়নের শুটিং যদি রোজার ঈদে মানে লায়ন মুক্তি পায় তাহলে তো অনেক আগে থেকে শুটিং শুরু হয়ে যাবে, ডিসেম্বরে শুটিং শুরু হয়ে যাবে। এখন যে জটিলতা রয়েছে ভিসা সংক্রান্ত, এই জটিলতা কতটুকু মোকাবেলা করতে পেরেছে? এটা আসলে এটা তো প্রোডাকশন হাউস কল, প্রোডিউসাররা সেটা দেখবে কিভাবে কি করা যায়। এটা নিয়ে আপনার টেনশন? শুটিং অনেকটুকু তো ইয়েতে সাগরই হবে, সুতরাং সাগর বলতে বঙ্গোপসাগর তার মানে তো ওপার বাংলা থেকে আর্টিস্টকে এখানে আসতে হচ্ছে। কি হয় আর কি, চেষ্টা করি বাংলাদেশের মানুষকে আসলে আমি হলে নিতে চাই, তারা আমার সিনেমা হলে দেখে এবং আমাকে বিশ্বাস করে। তারা পরাণ দেখেছে, সুরঙ্গ দেখেছে, তুফান দেখেছে, এবার তাকে আরেকটু ভালো কিছু দিতে চাই, আরেকটু বড় কিছু দিতে চাই। এই জন্য এই কষ্ট, এরকম কঠিন কঠিন গল্প চিন্তা করো, কখনো মাটির নিচে, কখনো সাগরে, কখনো আকাশেও চিন্তা করছি। তো এই স্বপ্নগুলো দেখার চেষ্টা করি আর কি। আচ্ছা, তো এই স্বপ্নগুলো বাস্তবায়ন করতে তো কষ্ট হবেই, তো সেটাই তো চ্যালেঞ্জ আর কি আমার মনে হয়। এই যে সুরঙ্গ কথা যেহেতু চলে আসে, সুরঙ্গ দেখলাম আমরা মাটির নিচে, এবং আপনার কথা বলতেই হয় যে টপ সব মেগাস্টার আপনার সিনেমায় অভিনয় করছেন। তারপর আফরান নিশো ভাইয়ের কথা বলবো, তুমুল জনপ্রিয় বাংলাদেশের এবং তিনি একজন সুপারস্টার, তিনি আপনার সিনেমায় অভিনয় করছেন। ওপার বাংলার জিৎ, সুপারস্টার জিৎ, তিনি আপনার সিনেমা অভিনয় করছেন। মানে রায়হান রাফির মধ্যে এমন কি আছে? রায়হান রাফি আসলে নিজেকে কিভাবে বিশ্লেষণ করবে সবার সামনে? আমি জানি না, আমার মতে কি আমি খুবই লাকি মনে হয় আসলে। আমি শুরুতে কি সালটা তো ঠিক বলেছি, 2015 থেকে 2014? অনেক বেশি, আমি 2017 সালে আমার প্রথম ছবি ছিল। প্রথম ছবি মানে 17 তে প্রথম শুটিং করি, 18 তে মুক্তি পায়। আচ্ছা, ওকে। তা আমার 18 থেকে 24 এর মধ্যে আমার ক্যারিয়ার আর কি। তার মানে 18 থেকে 24 খুবই অল্প সময়, 6 বছর। এবং 6 বছরে তাহলে ব্লকবাস্টার হিট 3টি সিনেমা, তুফান, সুরঙ্গ, পরাণ, পোড়ামন 2, 4টি সিনেমা। এবং একই সাথে সিনেমার সংখ্যা কিন্তু অনেক। আপনি ওয়েব ফিল্ম বানিয়েছেন, আর অনেকগুলো কন্টেন্ট আছে। সো এত দ্রুত সময়ে লিখতে অসুবিধা হয় না রাফি ভাই? আমি শুনছিলাম যে আপনি লায়নের গল্প নিজে লিখছেন এবং সঙ্গে আরো একজন আছেন। আমি আসলে সিনেমা ভিতরেই থাকি, সিনেমা নিয়েই থাকি এবং এটাতেই সবসময় ডুবে থাকে। এবং অন্য অনেক ডিরেক্টর বা যারা কাজ করে তারা দেখা যায় হয় বিজ্ঞাপন করে বা ফিকশন করে, নাটক করে, পাশাপাশি সিনেমা বানায়। আমার একমাত্র প্রফেশনই সিনেমা, আমি এটা নিয়ে থাকি। আমি অনেক মানে আমি আগেও বলেছিলাম আপনাদেরকে যে আমি সবসময় 2 বছর আগে প্ল্যান, মানে লায়ন আমার এখনকার লেখা গল্প না, এটা আমি হয়তো 1-1.5 বছর আগেই লিখছি। আচ্ছা, এখন আমার প্ল্যান করতেছি, আমি এখন লিখতেছি তুফান 2, ওকে, যেটা আমি হয়তো নেক্সট ইয়ার এর পরে বানাবো আর কি। না, তুফান 2 তাহলে কোরবানির ঈদে কোনটা? কোরবানির ঈদে আমরা আরেকটা সিনেমা বানাবো। তুফান 2টা আমরা একটু বড় করে বানাচ্ছি। আমাদের প্ল্যান তুফান 2টা, মানে ওইটা আমরা জানি তুফান 2 এখন মুক্তি দিলেই সুপার ডুপার হিট হবে, কিন্তু আমরা ওই ক্রিমটা খেতে চাই না। আমাদের কাছে মনে হয় মানুষের যে এক্সপেকটেশন তুফানে গেছে, তুফান 2টা আরো বড় স্কেলে নিয়ে যাওয়ার জন্য। তো আমরা একটু টাইম নিয়ে একটু বড় করে তুফান 2টা বানাতে চাই এবং অনেকগুলো দেশে তুফান 2 শুট হবে। তো তুফান 2টা টাইম নিয়ে বানাতে চাই আমরা। এর আগে সাকিব ভাইকে নিয়ে আমার অন্য একটা ছবির প্ল্যান আছে। আচ্ছা, ওকে। মাঝখানে কিন্তু নিশু ভাইয়ের প্রসঙ্গ চলে আসে, আমরা নিউজে এমনটা চঞ্চল ভাইয়ের নাম দেখেছি, নিশু ভাইয়ের নাম দেখেছি। এই প্রসঙ্গ নিয়ে আপনি কি বলবেন যে ইন ফিউচারে তো নিশ্চয়ই আবার হয়তো তাদের সঙ্গে? আমি প্রথম একটা কথা বলতে চাই যে এটা আমাদের দেশে একটা সমস্যা, হুটহাট নিউজ হয়ে যাওয়া। আর ফেসবুকের যুগে এখন মানুষ বুঝতে পারে না কোনটা অথেন্টিক কোনটা অথেন্টিক না। যেমন এর আগে নিউজ হলো তুফানে থাকছেন যিশু সেনগুপ্ত, ওনার সাথে আমাদের কিন্তু কথাই হয়নি কখনো, কিন্তু মানুষ কিন্তু বিশ্বাস করা শুরু করলো যিশু থাকছেন এবং এটা নিয়ে সব জায়গায় তোলপাড়। যিশু এখন অনেকে হলে গিয়ে যিশু সেনগুপ্তকে খুঁজেছে। তো এরকম অনেক রিউমার। তারপরে আমার একটা সিনেমা ঘোষণা দিলে অনেক নায়িকার নাম আসে, অনেকে সাংবাদিকরা অনুমান করে নিউজ করে ফেলে, এবং সেটা নিয়ে একটু মানে কন্ট্রোভার্সি তৈরি হয়। কি হয়, সমস্যাটা কি হয় মৌ, যেই কাস্টিংকে আমরা আসলে নিচ্ছি না বা লক করিনি, তার নাম যখন ঘোষণা করা হচ্ছে, সে কিন্তু আসলে মন খারাপ করে যে আমার নামটা ইউজ করা হলো কেন, আমার সাথে বর্ষাই হলো না। তারা ভাবে মার্কেটিং কারণ, অথচ আমরা তো ইউজ করি না। আমরা বিপদে পড়ি কোথায়, তার নামটা যদি আমাদের যদি ইন্টারভিউ দিতে হয়, তাহলে আমার যাকে নিয়েছি তার নামটা বলতে হবে। যখন আমি বলি যে আপনার নাম নিউজটা করলেন, উনি তো না, তাহলে কে বলেন, না বললে ওই নিউজটা থেকে যায়। তো আমি অনুরোধ করব যে মানে আমরা যখন যেহেতু নিজেই আমি তো গোপন রেখে কাজ করি না, আমি তো যখন দরকার তখন অফিসিয়াল ঘোষণা দিয়ে দিই। আমি আপনার শোর মাধ্যমে অডিয়েন্সকে বলতে চাই যে আপনারা আমাদের অফিসিয়াল ঘোষণা ছাড়া কি করছে আমি এটা বিশ্বাস করবেন না। এই ফেসবুকে রিউমার দিয়ে আমাকে আপনি ধরতে পারবেন না। তো রিউমার বিশ্বাস করবেন না, আপনার সত্যি ঘটনা বিশ্বাস করুন, তাহলে কাউকে কষ্ট পেতে হবে না, ভাবতে হবে না যে অমুককে নিয়ে কাজ করতেছে না কেন, কারণ রিউমার তো রিউমারই। একদমই তাই। আমি তো মায়ার গল্পে আসতে চাই। সবসময় আপনার বিরুদ্ধে একটা ছোটখাটো কমপ্লেইনই আছে যে আপনি সবসময় মেয়েদেরকে ভিলেন বানান, এবং ছবিতে ছিল আর কি পরাণ, এটাই মানুষ এটা কি করে ফেলছে। হ্যাঁ, পরাণ আছে এবং সামহাও এরকমটা পাওয়া যায়। সো মায়া যখন বানালেন, মায়ার সিনারিওটা কিন্তু আলাদা। মায়া নিয়ে আপনি কেমন রিভিউ পাচ্ছেন? কারণ এখানে তো আপনি নারীদের গল্প বলেছেন। খুব ভালো, মানে অনেক 100% পজিটিভ রিভিউ পাচ্ছি এবং এটা আমার খুব ইমোশনাল একটা কাজ। মানে আমি ওটিটি খুবই আনন্দ নিয়ে করার চেষ্টা করি, আমি এক্সপেরিমেন্ট করি ওটিটিতে।
কারণ সবসময় সিনেমাতে আমাদের অনেক কিছু মাথায় রাখতে হয়, ব্যবসা বাণিজ্য, নায়ক নায়িকা, টাকাটা উঠে আসবে কিনা, সবকিছু, কমার্শিয়াল ভ্যালু, হ্যাঁ। সিনেমা হল, তো ওইভাবে করে আমাদের গল্প লিখতে হয়, প্ল্যান করতে হয়। ওটিটি আমি আসলে একদম আমার মন যেটা চায় আমি সেটা বানাই। ওকে। এবং আমি মনে ক্ষুধা মেটাই ওটিটিতে, তো সেই জন্যই মায়া বানানো আমার। এবং আমি চাচ্ছিলাম আর কি আমি এমন দুজন স্টারকে নিয়ে কাজ করব যারা একসময় তুমুল জনপ্রিয় ছিল, এখনো তারা ভালো ভালো কাজ করছে, এবং তাদের কিন্তু 7 বছর পর আবার একসঙ্গে কাজ করা, সারিকা এবং ইমন ভাইয়া। তো এই জিনিসটা মানুষকে দিতে চাই, এবং তাদের একটা ফ্যামিলির গল্প, তারা ফ্যামিলি, এটা মানুষ বিশ্বাসও করবে, এবং তাদেরকে একটু নতুন করে আবিষ্কারও করতে চাচ্ছিলাম, নতুন করে একটু দেখানো যায় কিনা, এটা আমার চ্যালেঞ্জ ছিল। এটা অনেকদিন আগে শুট করছি, তুফানের আগে। তো এটা খুবই মানে মায়ার ছবি আর কি, মানে ছবিটাও খুব মায়াবী, ছবিটা দেখলে মায়া লাগবে আর কি, এই জন্য ছবিটার নাম মায়া, এবং সবাই এটা পছন্দ করছে। এবং এটা দেখলে মনে হবে না এটা আমার বানানো ছবি, কারণ আমার অন্য অন্য ছবির মতো না এটা, এটা অনেক ফাস্ট ছবি না, এটা একটু ঠান্ডা ছবি, এটা খুবই ইমোশন ছবি, এটা খুব বিষণ্ণতায় ভরা, ফ্যামিলি যারা চালাইছে। এখানে এমন সিন আছে যে হাজবেন্ড ওয়াইফ বসে ভাত খাচ্ছে একটা তরকারি দিয়ে, অনেকক্ষণ ধরে সিনটা, এই সিনটা তারা অনুভব করতে পারবে যারা সময় জানে যে একটা মাছ দিয়ে আসলে দুজন মিলে খেতে হবে একটা টুকরা মাছ। এরকম অনেক ফ্যামিলি আছে যারা একটা টুকরা মাছ দুজন ভাগ করে খায়, যাদের মেয়ে একটা ভালো স্কুলে পড়তে পারে না টাকার অভাবে, তারা ওই সিনটা রিলেট করতে পারবে। মেয়ে যখন বাবাকে বলে যে আমার স্কুলটা ভালো লাগতেছে না, আমাকে ভালো একটা স্কুলে ভর্তি করাও, সেই বাবার যে আকুতি, তারপরে বাড়ি ভাড়া নিয়েছে সমস্যা, মানে মিডল ক্লাসের যে কষ্ট, নিম্ন মিডল ক্লাসের আপ ডাউন, এবং নেশা, একটা ফ্যামিলিতে যখন একজন নেশা শুরু করে তার হাজবেন্ড, একটা মেয়ের, এটা যে কি ভয়ঙ্কর, এটা এই সিনেমাতে আছে। এবং আমি খুব আগে সিনেমাটা বানিয়েছিলাম, মানে ওয়েব ফিল্মটা, বাট এখনকার সাথে খুব মিলে যায় মব জাস্টিস যেটাকে হয়, আমাদের সিনেমাতে এই জিনিসটাও আছে, মব জাস্টিস যেটাকে, যে একটা মানুষকে ভুলবশত গণধোলাই দিয়ে মেরে ফেলতেছে। তো অনেক কিছু সমন্বয় মায়া, এবং আমার খুব কাছের কাছে। এবং আমি এই ছবিটা আসলে অনেক হিটের জন্য বানাই নাই, যে ওটি এটা একটা হিট হবে, একটা রিয়েল স্টোরি নিয়ে নেই, এটা একটা ব্যবসা সফল কিছু হবে, যেটা ধর ফ্রাইডের টিজারেই ফ্রাইডে হিট ছিল, কারণ ওই যে খুবই বেশি মারামারি ছিল, জানোয়ার ওরকম ছিল। এটা আমি আসলে একটু এমন ভাবে বানানোর চেষ্টা হচ্ছে এই ওয়েব ফিল্মটা অনেকদিন বেঁচে থাকবে, মানে আমার এই ছবিটা দেখে যদি একজন মানুষও নেশা ছেড়ে দেয়, একটা সংসারও টিকে যায়, এটা আমার কাছে সার্থকতা আসলে একেবারেই। মানুষ এটাই বলছে, সবাই খুব পছন্দ করছে, এবং দুজন কিন্তু খুব দুর্দান্ত অভিনয় করেছে, ভয়ঙ্কর, মানে ইমনকে আপনারা চিনতে পারবেন না যে কি অভিনয় করেছে, এবং সারিকা ইমন পাল্লা দিয়ে ভালো অভিনয় করেছে। আমরা তো খুবই জাজমেন্টাল, আমরা তো মানুষকে জাজ করি যে ও ভালো অভিনয় করে না, ও এরকম। তুফানে যেরকম সাকিব খান দুর্দান্ত অভিনয় করেছে, ওইটা নিয়ে কিন্তু ওইটা খুব মানে মার্কেবল ছিল, সবাই সেটা নিয়ে কথা বলেছে। আমার কাছে কেন যেমন আর্টিস্টরা অভিনয় করতে চায়, মানে তাদেরকে আসলে ডিরেক্টররা একটা চমৎকার গল্প দরকার, ইউজ করতে পারে না, হ্যাঁ ডিরেক্টরদের চাইতে হবে, দরকার। কারণ ইমন নিজে বলতেছিল যে আমাকে কেউ ইউজ করে না, সবাই ভেবে নেয় আমি একটু রোমান্টিক হিরো, একটু চকলেট বয়। তো ওইটাই আমার মনে হয় আর্টিস্টদেরকে আমরা মানে ভাঙা উচিত। অমীমাংসিত নিয়ে কি বলতে চাইবেন, সেটা আমরা কবে দেখতে পাবো? অমীমাংসিত আমার তো খুবই দুঃখের একটা, মানে বিষণ্ণতায় ভরা একটা সাবজেক্ট। আমি আরেকটা খুব পছন্দের কাজ করেছিলাম ওটিটিতে, অমীমাংসিত, এবং এটা তুফানের আগে রিলিজ হওয়ার কথা ছিল। আমাদের রিলিজ ডেট ঘোষণা করে ফেলেছিলাম 29 ফেব্রুয়ারি আগের বছর, প্রায় অনেক দিন হয়ে গেল, 1.5 বছরের উপরে। তো হঠাৎ করে আমাদের কাছে ফোন আসলো সেন্সর বোর্ড থেকে যে সিনেমাটা সেন্সর করাতে হবে। তা আমরা বললাম ওটিটি তো সেন্সরের কোনো নিয়ম নাই, তাহলে তো আমাদের মায়াও সেন্সর করতে হতো। বললো না, এটা সেন্সর করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমরা তো অন্যায় কিছু করিনি, আমরা সেন্সর বোর্ডে সিনেমাটা জমা দিলাম, সেন্সর বোর্ড সিনেমাটা দেখলো, তখন সেন্সর বোর্ড ছিল, আমরা শুনতে পেলাম সিনেমাটা আনকাট সেন্সর হয়ে যাচ্ছে। পরের দিন আমাদেরকে হঠাৎ করে জানানো হলো তথ্য মন্ত্রণালয় থেকে যে সিনেমাটার সাথে বাস্তবের মিল থাকার কারণে সিনেমাটা নিষিদ্ধ করা হলো। তারপর তো নিষিদ্ধ, তো মানে অমীমাংসিতই রয়ে গেল। এবং আমি একটা সাংবাদিক দম্পতিকে নিয়ে সিনেমাটা বানিয়েছিলাম। আমি এক্স্যাক্টলি বলবো না যে অমুকের গল্প, কারণ এক্স্যাক্টলি রিয়েল স্টোরি না, কিন্তু তাদের জীবনে ছায়া ছিল, এবং আমি এটা অমীমাংসিত কেস কি দেখানোর চেষ্টা করেছিলাম, এবং আলটিমেটলি ওটাই হলো, সিনেমাটাও ব্যান করে অমীমাংসিত রাখা হলো। আমি শুনছিলাম যেটা বোধহয় আলোর মুখ দেখতে চলেছে, এখন তো আলোর মুখ দেখবে, কারণ এখন তো আসলে আমাদের আন্দোলনই করছে আমরা এটার বিরুদ্ধে যে আমরা সব ধরনের সিনেমা বানাতে চাই। কারণ সাগর রুনির হত্যাকাণ্ড নিয়ে কেন সিনেমা হবে না, কি এমন আছে এই কেসের মধ্যে, এটাকে নিয়ে অনেক সিনেমা হওয়া উচিত ছিল। কেন তনুকে নিয়ে সিনেমা হবে না, কেন বিডিয়া বিদ্রোহ নিয়ে সিনেমা হবে না, কেন এই আটকানোর বাধা কি? একটা ডিরেক্টর সবকিছু নিয়ে সিনেমা বানাতে পারে, একটা রাইটার সবকিছু নিয়ে লিখতে পারে। এই যে আন্দোলন হলো, এটা তো আসলে এটাই আমাদের চাওয়াটা যে ছিল, আমরা স্বাধীনভাবে সবকিছু করতে চাই আসলে। তো আমরা আবার জমা দিচ্ছি,
আমরা আইনের মাধ্যমেই থাকতে চাই। আশা করি খুব তাড়াতাড়ি সার্টিফিকেশন বোর্ড আমাদের সিনেমাটাকে ছেড়ে দিবে, আমরা ওটিটিতে। সার্টিফিকেশন বোর্ড নিয়ে আপনার মন্তব্য যদি জানতে চাই তাহলে কি বলবেন? আমি বলতে চাই এখনো মন্তব্য করার সময় হয়নি। দেখি ওরা কি, মাত্র তো শুরু করলো ওরা কার্যক্রম দেখে আমরা বুঝতে পারবো তারা কি করে। আশা করি তারা স্বাধীনভাবে আমরা সিনেমা বানাতে পারবো, এটা বাধা থাকবে না। এখনো কিছু ঝামেলা আছে, কারণ এই আইনটা তো ওই গভর্নমেন্টের আমলে করা। এখনো আইনের এমন ফাঁকফুকর আছে যে কোনো সিনেমাকে চাইলেই কেউ আটকায় ফেলতে পারবে। আচ্ছা, তো এই আইনটা আমরা চাই না। মানে চাওয়া মানে একজন মানুষের ভালো লাগলো না সিনেমাটাকে আটকে দেওয়া হবে, মানে শিল্প চর্চাটাকে আটকে দেওয়া, হ্যাঁ এটা চাই না। এই কিছু আইন আছে, আশা করি খুব তাড়াতাড়ি যারা এখানে আছেন তারা এটা চেঞ্জ করবেন, এবং এখনকার সরকার বা নেক্সট যারা আসবে তারা খুব তাড়াতাড়ি এটাকে সমাধান করবে। উই হোপ। একটু জানতে চাই, আমি শুনেছি আন্দোলনের সময়টায় আওয়াজ তোলার জন্য আপনি হুমকির সম্মুখীন হয়েছেন, হুমকি এসেছে আপনার, এই বিষয়ে যদি কিছু বলতেন। আমি কিছু বলি নাই, বলা আমি অনেকে স্ট্যাটাস দিছে, আমি এটাতে বলতে চাই নাই, কারণ আমার কাছে মনে হচ্ছে যে এটা আমার দায়িত্ব। আমি শুনেছি ডিজিএফআই বোধহয়, হ্যাঁ আমি তখন আমেরিকাতে ছিলাম। তো প্রথম 16 তারিখ যেদিন স্টুডেন্টদেরকে প্রথম মারা হয়, মানে হেলমেট বাহিনী প্রথম যে কিনা অত্যাচার করা হয়, সেদিন আমি স্টুডেন্টদের নিয়ে একটা ওই ছবি দিয়ে একটা কোলাজ বানিয়ে আমি আমার প্রোফাইল পিকচারটা চেঞ্জ করি এবং একটা প্রতিবাদ জানাই। তো আমি ঘুমাচ্ছিলাম, রাত 3টা বাজে আমাকে বিশেষ বাহিনী থেকে ফোন করা হলো এবং বললো এখন আমেরিকার সময় 3টা, বাংলাদেশের সময় কয়টা আমি জানি না তখন, মানে পোস্ট দেওয়া কিছুক্ষণ পরে আর কি, পোস্টটা ভাইরাল হয়ে যায়। আমাকে বললো এখনই পোস্টটা নামাইতে হবে। আমি বললাম কেন? বললো আপনি গভর্নমেন্ট বিরোধী পোস্ট দিতে পারেন না, আর না নামাইলে আপনি আসার সাথে, আপনি এখন আমেরিকাতে আছেন, কোথায় আছেন, আপনাকে এখনই ধরা হবে। আমি বললাম আমি দেশে নাই। তো বললো আপনি নামার সাথে সাথে আপনাকে আমরা ধরে ফেলবো, আপনি কেন এই ধরনের পোস্ট দিয়ে, মানে দেশ তখনও এত উত্তাল হয়নি আর কি বিষয়টা। 16 তারিখ তো এত হয় নাই, একটু 18-19 তারিখ পরে হয়েছে। আমার 16 তারিখে এই পোস্টটা ছিল, বাট আমি পোস্টটা ডিলিট করি না, আমি তার সাথে তার ফোন ধরাবো। আমি চিন্তা আমেরিকা থেকে আসবোই না, কি হবে। বাট আমার কাছে মনে হচ্ছিল স্টুডেন্টদেরকে যেভাবে পিটাচ্ছে, যেভাবে গুলি করতেছে, মারতেছে, মানে আমি আসলে বসে থাকতে পারিনি। আসলে আমার কাছে মানবিক মানুষ হিসেবে তখন আওয়াজ তোলা, আমি দেশে থাকলে অবশ্যই পাশে থাকতাম, আমি নামতাম রাস্তায়। কিন্তু আমার মনে হচ্ছে এদেরকে আমি সিনেমা দেখতে বলি, এরা আমার সিনেমা দেখে, এরা আমার ভাই, আমার বন্ধু, মানে এদেরকে এইভাবে রাস্তার মধ্যে পিটাচ্ছে, বিশেষ করে মেয়েদেরকে পিটাচ্ছিল এরা। তো এরকম আরো অনেক হুমকি আর্টিস্টদের। তো আসলে ফিরলেন কবে বাংলাদেশে? আমি ঝামেলা একটু শেষের দিকে, আচ্ছা স্বাধীনতার সময় ফিরেছি। স্বাধীনতার সময় এবং সবচেয়ে মজার ব্যাপার যেটা কি, মানে এটা দর্শকদের বোঝা উচিত, মানে অনেকেই পোস্ট দিলে কিছু হয় না, কিন্তু যখনই কোনো আর্টিস্ট বা কোনো শিল্পী পোস্ট দেয়, তাদের নিয়ে অনেক রকমের অনেক ফোন আসতো ডিলিট করার জন্য। আমি ডিলিট করি, ওটা পিন পোস্ট দিয়ে রেখে দিয়েছিলাম আমাকে। বাট আমার কাছে মনে হচ্ছিল যে এটা আমার দায়িত্ব। আসলে অনেক নির্মাতাই বলেছেন যে এই আন্দোলনকে ঘিরে, আয়নাঘরকে ঘিরে তারা সিনেমা বানাবে। রায়হান রাফি কি এমন কিছু করবে? আমি তো এটা করেই যাচ্ছি। আমি তো ওই সময় অমীমাংসিত বানিয়েছি। আমি ওই সময় পরাণের গল্প কিন্তু পলিটিক্যাল ব্যাপার ছিল। আমি তুফানে কি দেখিয়েছি, আমি এমন ভাবে দেখেছি, টেকনিক্যালি দেখানোর চেষ্টা করেছি, এটা আমার বোঝা। আমার তুফানের গল্প কি ছিল? ভোট ডাকাতি। তুফান আসলে কিভাবে তুফান হয়? একটা দলকেও ক্ষমতা নিয়ে আসে, ও গোলাগুলি করে ভোট ডাকাতি করে আসলে তুফান হয়ে যায়। তো আমি কিন্তু নাচানাচি করে, গান করে দেখাইছি অনেক কিছু, মানুষকে সেটা কানেক্ট করতে হবে বা রিলেট করতে হবে। তো সবকিছু তো ডিরেক্টলি দেখানোর চেষ্টা করিনি। আমি তুফানেও কিন্তু পলিটিক্স দেখাইছি। আমার তুফানের গল্পের সাবজেক্টটা কিন্তু ছিল পলিটিক্স। প্রথম শর্টে কিন্তু অনেকগুলো পলিটিশিয়ানকে মেরে ফেলে, এবং ডার্ক পলিটিক্স। নির্বাচনে জেতার জন্য অন্য দলকে মেরে ওই দলকে আসতে হবে, এবং ভোট ডাকাতি, যেটা আমাদের দেশে হয়েছে। তো আমি খুব কমার্শিয়াল ওয়েতে রেখে নিয়ে আসছি। তো আমি কিন্তু এই এখন না, আমি সবসময় সাহসীর সাথে সিনেমা বানানোর চেষ্টা করেছি, এবং সামনেও যতদিন আমি বাঁচবো, আমার মনে হয়েছে যে আমি তো পলিটিশিয়ান না, আমি অনেক ভালো অ্যাক্টিভিটিস না যে আমি অনেক ভালো লিখতে পারি ফেসবুকে, আমি সিনেমা বানাতে পারি। আমি সিনেমা দিয়েই আমার মনের যে ক্ষুধা সেটা মেটাবো। আমি সিনেমা দিয়ে আন্দোলন করব। আমি যেরকম জানোয়ার বানিয়েছিলাম রেপিস্টদের বিরুদ্ধে, আমি পরাণ বানিয়েছিলাম একটা সেন্সিটিভ কেস নিয়ে, আমি সুরঙ্গ বানিয়েছিলাম ব্যাংক ডাকাতি নিয়ে, পরকীয়া নিয়ে, আমি সাগর রুনির মতো একটা সেন্সিটিভ ইস্যু নিয়ে ওরকম একটা ফিকশনাল গল্প বানিয়েছিলাম, অমীমাংসিত, যেটা আটকে গিয়েছে। এরকম সামনে আমি ক্রসফায়ার নিয়ে একটা প্ল্যান করছি। তো আমি সামনে আমার প্ল্যান আছে, আমি বিজেপি ড্রোন নিয়ে বানাবো। এই যে সাগরের যে গল্প, মানে সাগরের উত্তাল সাগরে 65% শুটিং হবে আপনি বলছেন লায়নের, এইটা কি কোনো ঘটনা অবলম্বনে করে নাকি এটা শুধুমাত্র? এটা বলতে পারবো না, হয়তো কোনো রিয়েলিটির সাথে মিল থাকতে পারে, বলা যাবে না কোনো ভাবে। এখন সব বলে দিলে তো সামনে আসতেছে। মিডিয়ার বিদ্রোহ নিয়ে সিনেমা কবে বানাচ্ছেন? জানি না, আমার ইচ্ছা আছে। আমি বললাম, আমি এটাই বলার চেষ্টা করছি যে আমি বানাবো, এটার জন্য যদি জেল ফাঁসি হইলেও বানাবো আর কি। আমি সত্যি ঘটনা নিয়ে সিনেমা বানাবো, এবং মানুষ এটা বিশ্বাস করে রায়হান রাফি সত্যি ঘটনা সিনেমা বানায়, এটা মানুষ কিন্তু রিলেট করে। সবার আগেই এটা, মানে এটার জন্য আমাকে কিন্তু অবশ্যই বিপদে পড়তে হবে, স্বাভাবিক। সত্যি ঘটনা নিয়ে সিনেমা বানাই আমি,
তো বিপদে পড়তে আমি তখন রাজি। আমেরিকা চলে যাবেন, ওই যে বলছিলেন যে আমেরিকা থেকে আসবোই না। না না, বাট আমি সিনেমা বানাবো, আমি জানি। বাট আমি আমার যাতে আমি সততার সাথে সিনেমাটা বানাতে চাই। আচ্ছা, আমি মানুষের জন্য সিনেমা বানাতে চাই। ব্যক্তি রাফির গল্প শুনতে চাই, সেই সিলেটের যে রাফি, রায়হান রাফির আসলে পুরো সার্টিফিকেট নেম কি? রায়হান রাফি চৌধুরী। তখনকার রাফি আসলে কেমন ছিল যখন সিলেটে আপনার বেড়ে ওঠা? আমি সিলেটে বেড়ে উঠি না, আমি ঢাকায় বেড়ে উঠি। সিলেট আমার দেশের বাড়ি। আচ্ছা, ওকে। আমার ঢাকায় বেড়ে ওঠা। ঢাকার কোন ঢাকা আমার আব্বু এয়ারফোর্সে চাকরি করতো, বাংলাদেশ বিমান বাহিনীতে। হ্যাঁ। তো ক্যান্টনমেন্টে আমার জন্ম। তারপর আমরা গাজীপুর চলে যাই, গাজীপুরে আমি বড় হয়েছি। তারপর গাজীপুর থেকেই তো বিভিন্ন হোস্টেল পড়াশোনা করি। ওখান থেকেই আমার লুকায় লুকায় সিনেমা দেখা, এবং সিনেমা দেখার পর আমার মনে হলো, সবসময় মনে হইতো মানুষ তো নায়ককে ভালো লাগে। আমি ছোটবেলা যখন সিনেমা যেতাম, মানে একদম ছোটবেলা না, যখন থেকে একটু বুঝতে শিখছি, আমি এটা বুঝতে পারতাম যে এই যে ডিরেক্টরটা যে সিনেমাটা বানাইছে সেই আসলে মেন, সেই পুরো গল্পটা বানাচ্ছে। তখন থেকে এই ভাবনা মাথায় ছিল। আমি বুঝতাম যে এই নাম আসতো আর কি, অমুকের সিনেমা, তারেক মাসুদের মাটির ময়না হোক, অথবা কাজী হায়াতের ইতিহাস, অথবা শহীদুল ইসলাম খোকন, এরকম যাতে নাম দেখে বুঝতাম যে একজনের নাম আছে, তামিল লোকটা বানাচ্ছে। এবং সিনেমা দেখার পর আমার মনে হচ্ছে এই গল্পটা তো এরকমও হতে পারতো। এটাকে আমি আমার মতো ঘোরানোর চেষ্টা করতাম। তো তখন থেকে আমার মধ্যে ডিরেক্টর সত্তা কাজ করতো যে এইটা তো এরকম হইলে এরকম হইতে পারতো, এখানে যদি এই তিনটা সিনেমা মিলে তো আসলে এইরকম একটা ম্যাজিক হইতে পারতো, এটা কেন করে নাই? অনেক প্রশ্ন আসতো আর কি। আচ্ছা, এটা ক্যামেরা খুব ভালো, এটা এরকম করতে পারতো। আমার মধ্যে তখন থেকে একটা ইয়ে আমি সিনেমা বানাবো আসলে। তখন থেকে সিনেমার জার্নি ঢাকায় আসে। এটা এই আমার সিনেমার জার্নি। এই জার্নিটাতে যে জাম্প করলেন আপনার জায়গা, জাম্প কেউ করতে পারে না। তাহলে আপনি কিভাবে জাম্প করতে পারে না কেন কেউ? কারণ কেউ কাউকে তো আসলে তুলে দেয় না ক্যারিয়ারটা। এটা তো ডেফিনেটলি না, নিজেকে সব করতে হয়। করিনি আমি। আমার যেটা হয়েছে, একটা জিনিস বাংলাদেশে ভালো কাজ করলে খুব তাড়াতাড়ি সফল হওয়া যায়, যে কোনো দেশে আমার কাছে মনে হয়েছে। এটা আমি প্রমাণ। আমি কিন্তু কারোর এসিস্ট করিনি, মানে আমার ডিরেক্ট কোনো, আমার তারেক মাসুদের সাথে আমি কিছুদিন কাজ করার সৌভাগ্য হয়েছিল, তাও এসিস্ট না, আমি তার শুটিং এ যাইতাম, শুটিং দেখতাম, তখন ছোট্ট ছিলাম। তারপরে যেটা হয়েছে আপনার, আমি শর্ট ফিল্ম বানানো শুরু করলাম। আমার শর্ট ফিল্ম গুলো ভাইরাল হওয়া শুরু করলো, এবং তখনও আমার এখন মনে হচ্ছে যে আমি রিয়েল স্টুডেন্ট সিনেমা বানাই। আমার তখন প্রথম, অনেকে হয়তো জানেন এটা আমার শর্ট ফিল্ম, আমার প্রথম শর্ট ফিল্ম ছিল হিন্দি সিরিয়ালের বিপক্ষে, পাখি নিয়ে। যে একটা মেয়ে হিন্দি সিরিয়াল দেখতে থাকে, এবং তার শ্বশুর ওষুধের অভাবে মারা যায়। এটা খুব ভাইরাল হয়েছিল, 2.5 মিনিটের শর্ট ফিল্ম ছিল, মানে ওই সময় মিলিয়ন ভিউ হয়েছিল। এটা কোন সালের কথা বলছেন? এটা 2013 সাল বা 14 সালে মনে বানানো। আচ্ছা, এটা প্রথম শর্ট ফিল্ম বানানো আপনার? শর্ট ফিল্ম আমি, ওটা ভাইরাল হয়ে গেছিল আর কি। তখন তো রায়হান রাফিকে কেউ চেনে না, কিন্তু শর্ট ফিল্মটা খুব ভাইরাল হয়েছিল যে 2.5 মিনিটের শর্ট ফিল্ম, মেসেজটা মারাত্মক, এরকম একটা লেখা। এখনো ফেসবুকে লিখলে পাবেন। আমি না আপনাদের প্রোগ্রামে চাইলে আপনারা দেখা দিতে পারেন। খুবই ইন্টারেস্টিং গল্প ছিল এটা। আমরা গল্পটা শুরু এরকম করে যে একটা বয়স্ক লোক কান্নারে করতেছে, ওষুধ চাচ্ছে, একটা মেয়ে কাঁদতেছে এটা দেখে। আবার আমরা দেখতেছি বয়স্ক লোকটা আরো কষ্ট করতেছে, একটা মেয়ে এটা দেখে কাঁদতেছে। লাস্ট শটে দেখতে পাচ্ছি মেয়েটা আসলে হিন্দি সিরিয়াল দেখে কাঁদতেছে, ঠিক পাশের রুমেই তার শ্বশুর ওষুধের অভাবে মারা যাচ্ছে, কিন্তু তার সেই নাই। তখন আমাদের বাংলাদেশে ওই যে হিন্দি সিরিয়ালের প্রচুর একটা নেশা শুরু হয়ে গেছিল, মানে প্রতিটা ফ্যামিলি সন্ধ্যার সময় হিন্দি সিরিয়াল দেখতো। তো ওইটাও কিন্তু আমি রিয়েল স্টোরি থেকে করছিলাম। তারপর আমি স্টোরি অফ রতন বানাই, সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে একটা ছবি বানাই, যে আমাদের বাচ্চারা যারা সুবিধা বঞ্চিত, তারা তো খেলনা পায় না, তারা নেশা করে। অথচ যারা আমরা, মানে যারা মধ্যবিত্ত ফ্যামিলি বা রিচ ছেলে, তারা গাড়ি আসলে আমরা গাড়ি ভেঙে ফেলতাম। এটা আমাদের শখ ছিল, আমার নিজেরও গাড়ির খুব নেশা। তো এই ভাঙা গাড়ি ফেলে দিতাম আমরা। তো এগুলো যদি না ফেলে দিই, এগুলো যদি ওদেরকে দেওয়া যায়, তাহলে এটা একটা ভালো কিছু হতে পারে। সেকেন্ড আমি এরকম একটা সিনেমা বানালাম যে আপনার খেলনাগুলো, পুরোনো খেলনাগুলো আপনি সুবিধা বঞ্চিত শিশুদেরকে দেন, তারা এটা নিয়ে খেলবে। এটার সাথে এক্স ক্যাডেটটা যুক্ত ছিল, ওইটাও ব্যাপক পরিমাণ ভাইরাল হলো, এবং ওইটা প্রচুর খেলনা পাইছিলাম আমরা ওটাতে, খুব মানুষ, ওটাও আছে এখনো। ওই 2-3টা কাজ দিয়ে মানুষ একটা লেভেলে ফ্যান ফলোয়ার তৈরি হয়েছিল আমার। তখন থেকে আমার ফারুকি ভাইয়ের সাথে কথা হইতো, বলতো তোমার কাজ খুব ভালো, অনেক ডিরেক্টরের সাথে আমার কথা হইতো। এবং এরপরে আব্দুল আজিজের সঙ্গে আপনার এই শর্ট ফিল্ম দেখে আমাকে আব্দুল আজিজ ভাই একদিন কল করলো যে তুমি তো শর্ট ফিল্ম খুব ভালো বানাও, সিনেমা বানাবো নাকি? আমি বলছি আমি সিনেমা বানাতে চাই, এজন্য আমি নাটক কোনোদিন বানাইনি আসলে। তখন বললো তুমি সিনেমা গল্প দাও আমাকে। তো আমি 1 বছর সময় নিয়েছি, কি গল্প বানাবো, আমি কি বানাবো, কারণ আমি তো একটু আর্ট ফিল্ম টাইপের জিনিস শর্ট ফিল্ম বানাইছি আসলে। কিন্তু আমার কাছে মনে হয়েছে বাংলাদেশে ফিল্ম বানায় আমি নিজেকে স্টাবলিশ করতে পারবো না, আমাকে নিজের জায়গা অবস্থান করতে হবে। যেমন আজকে মায়া কেন সবাই দেখতেছে, কারণ আমার জন্য আমার একটা জায়গা হয়েছে। নাহলে মায়া হয়তো রিলিজে পাইতো না, কেউ নিতই নেই গল্প, বলতো না এই গল্প নেওয়া যাবে না, খুব স্লো। তা আমি আগে নিজের নামটাকে এস্টাবলিশ করে এরপর আমি আমার ফিলোসফিগুলো বা আমার জিনিসগুলো মানুষকে দেখাতে চাই আসলে। তো আমার কাছে মনে হচ্ছে আমি কমার্শিয়াল সিনেমায় বানাবো। আমি খুব নর্মাল একটা কনসেপ্টকে কমার্শিয়ালি প্রেজেন্ট করলাম, দুটো নতুন নায়কটাকে নিলাম, সিয়াম পূজাকে লঞ্চ করলাম, সেটা ব্লকবাস্টার হলো। এরপরে আসলে আমাকে আর পিছনে ফিরে তাকাতে হয় না। এরপরে পরাণ যখন ব্লকবাস্টার
এরপর সুরঙ্গ, তারপর তো ব্যাক টু ব্যাক, তারপর এরপর তুফান আমাকে তো বসে একদম। থাকতে হয় নাই আসলে। আমার কাছে ওইটাই মনে হচ্ছে ভালো কাজ করলে আসলে। কিন্তু এই জার্নিটা কি এতটা সহজ আপনার কাছে মনে হয়? অবশ্যই না, সহজ না। একটার পর একটা ভালো কাজ করতে হয়েছে, এবং যত বেশি বড় হচ্ছে তত বেশি শত্রু বাড়ছে। এটা আপনি শো শুরুর আগে বলছিলেন যে আপনার অনেক শত্রু। এটা তো হবেই, খুব স্বাভাবিক ব্যাপার। বন্ধু কারা রায়হান রাফির ইন্ডাস্ট্রিতে? ইন্ডাস্ট্রি অনেক শত্রু, অনেক না, শত্রু তো থাকবেই। শত্রু তখনই আপনার একটা তো বড় মনুষ্যের কথা বলছে, যখন আপনাকে পিছন থেকে কেউ টানবে, তখন বুঝতে হবে আপনি কিছু একটা হয়েছেন, নাহলে আপনাকে টানতেছে কেন। ব্যক্তি রায়হান রাফি এবং প্রেম, আমি অতটা খোলাসা করে প্রশ্নটা করছি না, এই প্রসঙ্গ নিয়ে রায়হান রাফির কি বলার আছে? কি বলবো, এত কিছু বললাম, প্রেম নিয়ে কথা বলতে হবে কেন? আমি এই জন্য তো খুব খোলাসা করে কিছু জিজ্ঞেস করিনি, হ্যাঁ, খুব কি প্রেম নিয়ে, সলিড ভাবে জিজ্ঞেস করেছি। রায়হান রাফি এবং প্রেম, প্রতিটা মানুষের লাইফে প্রেম আসবে, প্রতিটা মানুষ প্রেম করে, বিয়ে করে। তো রায়হান রাফি একটা তো ব্যক্তিগত, সিনেমা ডিরেক্টর হলে মানুষ না, তার লাইফে প্রেম থাকবে, তার লাইফে ভালোবাসা থাকবে, তার ব্যক্তিগত লাইফ। এটা নিয়ে এত নাড়াচাড়া কেন করতে হবে? আচ্ছা, নাড়াচাড়া আমি করছি না। বিয়ে কবে করছেন? খুব তাড়াতাড়ি বিয়ে করবো, বিয়ের মানুষ যখন পাবো বিয়ে করে ফেলবো। মানুষ আপনি এখনো পাননি? এটা শো কিন্তু সবাই দেখছে। না, মানুষ পাইলে তো আসলে বিয়ে করে ফেলতাম। মানুষ মনে মত ঠিক, বিয়ে তো আসলে একটা অনেক বড় ডিসিশন, আল্লাহর ইচ্ছা হইতে হবে, দুই ফ্যামিলি রাজি হইতে হবে। আমি কারো নাম নিচ্ছি না এই শোতে, তারপরে আপনি আসলে বিয়ের মানুষ পাননি? না, বিয়ে করার জন্য মানুষটা এখনো, আমরা তো আমি ধর মানুষ পাইছি, কিন্তু তাকে তো আমার বিয়ে, আমাকেও তো তাকে বিয়ে করতে হবে, বা আমারও তাকে বিয়ে করতে হবে। বিয়ে অনেক বড় ডিসিশন, তুমি তো নিজে বিবাহিত, তুমি জানো। বিয়ের ডিসিশন হুটহাট নিতে চাই না। আমি ডিভোর্সড, আমি এখন বিবাহিত না। কারণ আমি এটা হতে চাই না। আমি একটাই বিয়ে করবো জীবনে, আমি ডিভোর্স জীবনে আমি ডিভোর্স দিব না। আমি যেন বুঝে শুনে ডিসিশন নিতে চাই। কারণ আমি এরকম দেখছি অনেক ডিরেক্টর, অনেক সেলিব্রিটি বা অনেক ভালো ভালো মানুষ ডিভোর্সের পর তারা অনেক এমন ধাক্কা খেয়েছে, তারা আর ব্যাক করতে পারেনি। তা আমি এই ভুলটা করতে চাই না। বাবা মা পছন্দ সুন্দর করে, নিজেরও পছন্দ সুন্দর একটা মানুষকে বিয়ে করবো, সেটা যার সাথে অনেকদিন নিয়ম তাকেও হইতে পারে, অন্য কেউ হতে পারে। এই জন্য কি দীর্ঘদিন ধরে প্রেমে থাকাটা আপনি আরামদায়ক মনে করেন, যে না, প্রেমে তো সেফ থাকা যায়? প্রেম তো আসলে বলে কেউ থাকা যায় না, এটা হয়ে গেছে, আসলে থাকবেই। এটা তো খুবই সম্মানের সাথে, মানুষ সম্মানের জিনিস। রায়হান রাফির কার কাজ ভালো লাগে? আপনি কাদের কাজ দেখেন? সবার কাজ দেখি আমি। দেশের বাইরে যদি জানতে চাই? দেশের বাইরের আমার অনুরাগ কাশ্যপের কাজ ভালো লাগে, বানসালির কাজও ভালো লাগে, আমার এনিমেলও ভালো লাগছে। কিছু জিনিস ভালো লাগে না। এনিমেল ভালো লেগেছে? আমার ডিরেক্টরকে খুব পছন্দ, খুব বোল্ড কিছু জিনিসের সাথে আমি, এক একটা ডিরেক্টর এক একটা ফিলোসফি আছে, তার সবকিছুর সাথে আমি এগ্রি করি না, কিন্তু তার গল্প বলার ধরন আমার ভালো লাগছে, তার কিছু জিনিস তার ভালো, তার মিউজিক সেন্স আমার ভালো লাগছে, তার আমার ভালো লাগে নাই যে তার ওয়াইফের সাথে যে তার রিলেশন, এটা তার ফিলোসফি। একটা সিনেমা সবার ভালো লাগবে না, এরকম এক একটা জন্য। আমার জাওয়ান ভালো লেগেছে, আমার কাবির খান খুব পছন্দের ডিরেক্টর, ওর বার্জাগে ভাই আমার খুব পছন্দ হবে, আমার এরকম ডিপেন্ড করে। আমার জেমস ক্যামেরন খুব পছন্দ, এক এক সময় তার ভিশন আমার খুব ভালো লাগে। সে এক একটা, আমার এস রাজমৌলি খুব পছন্দ, তার এক একটা সিনেমা এক একটা ইতিহাস। তো আমার প্রশান্ত নীলকে অনেক ভালো লাগে, যে কেজিএফ বানাইছে। সে একটা ছোট্ট একটা ইন্ডাস্ট্রিতে কাজ করতো, সে পুরো এখন ছোট ইন্ডাস্ট্রিকে পুরো বোম্বের মেইন ইন্ডাস্ট্রি বানাইছে। তো আমি এরকম বিভিন্ন মানুষের সিনেমা দেখি এবং আমি খুঁজে খুঁজে দেখার চেষ্টা করি আর কি। আলটিমেট টার্গেট কি রায়হান রাফির? বাংলা সিনেমাকে সত্যিকার অর্থেই সারা পৃথিবীর বুকে এমন ভাবে নিয়ে যাব যে সারা পৃথিবীর সিনেমার সাথে বাংলা সিনেমাকে তুলনা করতে হবে ইনশাআল্লাহ। অলরেডি বাংলা সিনেমা অনেক ভালো ভালো জায়গায় যাচ্ছে। তুফান আমরা দেখেছি দেশের বাইরে অনেকগুলো দেশে প্রচুর দেশে মুক্তি পেয়েছে, এবং প্রচুর বাংলাদেশের বাইরে সব দেশে কিন্তু ব্লকবাস্টার। এবং ইন্ডিয়াতে সিনেমাটা ব্যবসা নর্মাল করছে, কারণ ইন্ডিয়া তো ইন্ডিয়ান মানুষ সিনেমা দেখে, তারা বাংলাদেশ সিনেমা দেখে না, তারা তাদের সিনেমা দেখে। কিন্তু আমেরিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, কানাডা, দুবাই, মালয়েশিয়া সব জায়গায় কিন্তু তুফান ব্লকবাস্টার, এবং প্রচুর মানুষ দেখেছে তুফান। আমেরিকা তো হইচই পড়ে গেছে, আমি নিজে আমেরিকা ছিলাম। শুনছিলাম যে চরকি এবং একই সাথে আলফা এর সঙ্গে বোধহয় একদম রেগুলারলি প্রতি বছর কোরবানির ঈদে আপনার নতুন সিনেমা একটা করে আসবে। এটা কি একটা লম্বা সময়ের ডিট নাকি? না, ডিট না, ফ্যামিলি। চরকি, আলফা, এসবিএফ আমার ফ্যামিলির মতো, শাকিল ভাই, রনি ভাই। তার মানে এখানে আমরা তিনটা প্রতিষ্ঠানকে পাচ্ছি, এসবিএফ কেও পাচ্ছি, চরকি কেও পাচ্ছি, আলফা কেও পাচ্ছি। এটা আমার ফ্যামিলির মতো আর কি, আমার এমন কাছের, খুবই কাছের মানুষ। তারা আমার ভালো, আমি একটা ড্রিম তাদের কাছে নিয়েছি, তারা সেই ড্রিম পূরণ করে, এবং আমি তো তাদের অনেক ছোট ভাইয়ের মতো, আমাকে তারা অনেক আদর করে। তো আমি তো চাই সব সিনেমা আমার ফ্যামিলির সাথে করব। শাকিব খানকে নিয়ে তিনটি মন্তব্য করুন, তারপর আমরা শেষ করব আজকের আয়োজন। শাকিব খানকে নিয়ে শাকিব খান তো প্রেমে পড়ে গেছে আমি তুফান করার পর। আচ্ছা, ওকে। এত ডেডিকেশন, এত হার্ড ওয়ার্কিং, এবং একটা মেগা স্টার, তাকে দেখলে বোঝা যায় যে সে কিভাবে মেনটেন করে, কথা কম বলে, আওয়াজ, কত নেগেটিভ নিউজ, কত কিছু সে চুপ। সে শুধু কাজ করে প্রমাণ দিতে চায়, সে কিন্তু কাজ দিয়ে প্রমাণ দেয় আর কি। এইটা তার কাছে অনেক কিছু শেখার আছে আমার, যে কথা কম, কাজ বেশি।
এবং একটা মানুষ এতদিন ধরে নিজের জায়গাটা টপ নিয়ে গেছে, সাকিব খান অন্য জায়গায় চলে গেছে, আসলে তাকে নিয়ে কথা বলা যাবে না। আমরা শুধুই নতুন নায়ক আসলে তার সাথে তুলনা করি, তাকেও ছোট করি, নতুন নায়ককে বিপদে ফেলি, আসলে এটা আমাদের ভুল। যার যার তুলনা সে নিজেই। এক্স্যাক্টলি, সাকিব খানের জায়গায় ভাই, সে এতদিন কষ্ট করে আজকে এখানে উঠছে, আমরা কেন নতুন একটা হিরো আসলে তার সাথে সাকিব খানের তুলনা দিই? কেন ভাবি যে এই সাকিব খান শেষ? সাকিব খান যে লেভেলের অভিনেতা ও যে লেভেলের ডেডিকেশন, আর যেরকম দেখতে সুন্দর এবং সারাদিন সিনেমা নিয়ে ভাবে, সে আরো 20 বছর ইন্ডাস্ট্রিতে এক নাম্বারই থাকবে, এটা আমার বিশ্বাস। তো তার সাথে হবে না, এবং সে আমাদের দেশের সম্পদ, তাকে আমাদের ওইভাবে রাখতে হবে আমার মনে হয়। এবং আমি তো চাই সাথে অনেক সিনেমা করতে, আমি খুব এনজয় করছি তার সাথে কাজ করে। ওকে, অসংখ্য ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। দর্শকদের উদ্দেশ্যে বলবো, বাংলা সিনেমা দেখেন, বিভিন্ন ভালো ভালো কন্টেন্ট আসছে অলরেডি। আমরা সবাই নতুন স্বাধীনতাতে অনেক খুশি, কিন্তু আমরা এই খুনাখুনি বা অরাজকতা আমাদের কারোরই ভালো লাগছে না। তো যখনই সিনেমা ইন্ডাস্ট্রি ভালো হবে, বিনোদন ইন্ডাস্ট্রি ভালো হবে, স্কুল কলেজে সবাই আনন্দ ফুর্তি করতে পারবে, তখনই আমাদের মনটা ভালো থাকবে। তো সবাই সামনে যে সিনেমা আসতেছে, ওটিটি হচ্ছে, সিনেমা দেখেন, সবাই দেশকে ভালোবাসেন, দেশের সম্পদ রক্ষা করেন। যে স্বাধীনতা আমরা অর্জন করেছি সেটা আমাদেরকে ধরে রাখতে হবে। আমরা যদি বিশৃঙ্খলতা করি তাহলে আমাদের এই স্বাধীনতার কোনো মূল্য থাকবে না। আমরা সবাই এগিয়ে গিয়েছিলাম এই কারণে যে দেশটা আমরা নতুন করে সাজাবো। আসুন আমরা সবাই মিলে নতুন করে সাজাই। মিডিয়া ইন্ডাস্ট্রি হোক, সিনেমা ইন্ডাস্ট্রি হোক, নাটক ইন্ডাস্ট্রি হোক, স্কুল হোক, ইউনিভার্সিটি হোক, সবকিছু অনেক সুন্দরভাবে, এটা যেন আমাদের জীবনের নতুন একটা অধ্যায় হয় সবাই, এটা আমার চাওয়া আর কি। আবারও অশেষ কৃতজ্ঞতা আজকে সময় দেওয়ার জন্য, এবং লায়নের জন্য শুভকামনা। তুফান 2 বলি কিংবা কোরবানির ঈদে যে সিনেমা আসবে আমাদের মেগাস্টার কিনে, সেটার জন্য শুভকামনা। আর মায়া যারা এখনো দেখেননি, অবশ্যই মায়া দেখে ফেলবেন। আমার মনে হয় যে সবার ভীষণ ভালো লাগবে। বিঞ্জে মুক্তি পেয়েছে মায়া, এবং সবাই অনেক ভালো থাকুন, নিরাপদে থাকুন। দেখা হচ্ছে আবারও টিবিএস স্পটলাইটে, অবশ্যই আপনাদের পছন্দের কোনো তারকাকে সঙ্গে নিয়ে, এবং আমাদের সঙ্গে থাকবেন সবসময়।